আসসালামু আলাইকুম। ২০২৪ সালের নতুন সিলেবাসের আলোকে আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখা বুঝি এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়ে যে পরিচ্ছেদগুলো বার্ষিক পরীক্ষার জন্য অনুমোদিত সেই সকল পরিচ্ছেদ থেকে আমি এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা। এখান থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো থাকবে সেগুলোর আকারে আমি কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দিব। আর এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে কত নম্বর? 2 নম্বর করে। তাহলে চলো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে। দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম প্রশ্নটি হলো, প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজা হালে মানুষ হননি তিনি। লেখক কি কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এ মন্তব্য করেছেন? এর উত্তর হচ্ছে প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। লেখক যে কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এ মন্তব্য করেছেন তা নিচে দেওয়া হলো। রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি ছেলেবেলায় বিলাসবহুল, অতি সাহায্য, অতি যত্নে মানুষ হননি। ছোটবেলা থেকেই তিনি বাবা মার আদর থেকে বঞ্চিত ছিলেন। বড় ভাই বোনেরা সবাই যার যার মতো ব্যস্ত থাকার কারণে তাদের আদর থেকেও বাল্যকালে বঞ্চিত ছিলেন তিনি। বাড়ির দাস দাসীর তত্ত্বাবধানে বড় হতে হয়েছে তাকে। প্রথাগত জমিদারি বিলাসবহুল জীবনযাপন করার সুযোগ তিনি পাননি। তাকে একেবারেই সাধারণ পোশাক পরিচ্ছদ পরতে দেওয়া হতো। রুটিন মাফিক অতি সাধারণ পরিবারের সন্তানের মতোই স্নেহ তিরস্কারে তিনি বেড়ে উঠেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার অনাদর অবহেলার বিষয়টি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। এরপরের প্রশ্ন, বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য কি? এর উত্তর আছে বিবরণমূলক লেখা সাবলীল, স্পষ্ট, সুনির্দিষ্ট ও প্রজ্জ্বল। এ ধরনের লেখায় কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ ইত্যাদির বস্তুনিষ্ঠ বিবরণ উল্লেখ থাকে। এই বিবরণে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রতিফলন পরিলক্ষিত হয়। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথের জন্মের সময় কলকাতা কেমন ছিল? এর উত্তর হচ্ছে রবীন্দ্রনাথের জন্মের সময় তথা 19 শতকে কলকাতা ছিল সেকেলে। তখন এই শহরে ট্রাম, বাস, মোটর গাড়ি ছিল না, শুধু ঘোড়ায় টানা স্যাকরা গাড়ি। পথঘাট কাঁচা ছিল, রাস্তায় ধুলো উড়ত, তবে রাস্তার ধারে বড় বড় দালান কোঠা প্রায়শই চোখে পড়ত। এরপরের প্রশ্ন 4, কিভাবে রবীন্দ্রনাথের বাল্যকাল কেটেছে? এর উত্তর হচ্ছে রবীন্দ্রনাথের বাল্যকাল কেটেছে অত্যন্ত গরিবী হালে। প্রচণ্ড শীতেও তিনি সুতির জামা পরতেন, তবে তার রুদ্ধ জীবন অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে কাটত। পাঠাভাস খাওয়া, কুস্তি শেখা সবকিছুই রুটিন মাফিক চলত। এরপরে প্রশ্ন 5, রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো? এর উত্তর হচ্ছে রবীন্দ্রনাথের যে কাজগুলো করতে ভালো লাগতো এবং যে কারণে ভালো লাগতো তা হলো, রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন। পৃথিবীর সমস্ত রূপ, রস, গন্ধ, বাড়ির ভিতরে বাগানের নারিকেল গাছ, পুকুরের ধারের বট গাছ, জলের উপকারে ছায়ালোক, চিলের ডাক, ভোরবেলায় বাগানের গন্ধ, ঝড় বাদলা সবকিছুর সঙ্গে একাত্মতা ছিল তার। এরপরে বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের ভালো লাগতো। বিভিন্ন কলকবজা জিনিসপত্র নাড়াচাড়া করতে হতো। এসব খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে সময় কাটাতে তার খুব ভালো লাগতো। এরপরে বাবা মার আদর হতে বঞ্চিত ছিলেন তিনি। শৈশবে অন্য সবার মতো আদরে তার জীবন কাটেনি, তাই তিনি প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গতায় মেতেছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার অনীহা থাকলেও বিজ্ঞান বিষয়ক জিনিস তার ভালো লাগতো। এরপরে প্রশ্ন 6, রবীন্দ্রনাথের কেন বিজ্ঞান ভালো লাগতো? এর উত্তর হচ্ছে প্রতি রবিবার সকালে একজন মাস্টার মশাই রবীন্দ্রনাথকে বিজ্ঞান পড়াতে আসতেন। বিজ্ঞান পড়তে গিয়ে অনেক কলকবজা জিনিসপত্র নাড়াচাড়া করতে হতো। এসব খুঁটিনাটি জিনিস নিয়ে সময় কাটাতে তার খুব ভালো লাগতো এবং এসব তিনি উপভোগ করতেন। সে কারণে তার বিজ্ঞান ভালো লাগতো। তাহলে এই ছিল দ্বিতীয় পরিচ্ছেদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপরে আসি পরের পরিচ্ছেদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। তৃতীয় পরিচ্ছেদ তত্ত্বমূলক লেখা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো হলো, 1, তোমার জীবনের সঙ্গে ইবনে বতুতার জীবনের তুলনা করো। এর উত্তর হচ্ছে ইবনে বতুতা ছিলেন বিখ্যাত একজন পরিব্রাজক। 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করা এই পরিব্রাজক মাত্র 22 বছর বয়সে হজের উদ্দেশ্যে জন্মভূমি থেকে রওনা হন। আর এর মাধ্যমেই শুরু হয় তার ভ্রমণ জীবন।
তার 28 বছরের ভ্রমণ জীবনে তিনি 95,000 মাইল পথ পর্যটন করেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, আফ্রিকা, ইউরোপ, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান ও ভারতীয় উপমহাদেশ। ইবনে বতুতা কোনো স্থানেই স্থায়ীভাবে বসবাস করেনি। পথে পথে ঘুরে নতুনের স্বাদ গ্রহণ করাই ছিল তার একান্ত নেশা। অন্যদিকে আমি ভ্রমণ পিপাসু হলেও ইবনে বতুতার মতো পরিব্রাজক হতে পারিনি। আমি আমার সংসারের সঙ্গে আবদ্ধ। বাংলাদেশের 5টি জেলায় ভ্রমণ করলেও আমি নিজের বাড়ি ছেড়ে এত দীর্ঘ সময় থাকিনি। আমি আমার দেশের সংস্কৃতি ঐতিহাসিক নিদর্শন দেখতে পছন্দ করি। দেশকে ভালোভাবে চিনতে চাই, দেশের মানুষকে জানতে চাই। অন্যদিকে ইবনে বতুতার নেশা ছিল পুরো বিশ্ব ঘুরে বেড়ানো। এরপরের প্রশ্ন 2, তত্ত্বমূলক লেখা কিভাবে লেখা যায়? এর উত্তর আছে তত্ত্বমূলক লেখায় বিশেষ অনুযায়ী প্রথমে একটি শিরোনাম দিতে হবে। যে বিষয়ে রচনাটি লিখতে হবে সে বিষয়ে সব ধরনের তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ করতে সে বিষয়ের বইপত্র, অনলাইন এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আশ্রয় নিতে হবে। কোন তত্ত্বের পর কোন তত্ত্ব পরিবেশন করা হবে তার একটি ধারাবাহিকতা রাখতে হবে। সাধারণত একই ধরনের তত্ত্ব এক জায়গায় রাখতে হবে। তত্ত্বমূলক লেখার মধ্যে ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করতে হবে। তত্ত্বমূলক লেখার মূল উদ্দেশ্য পাঠককে তত্ত্ব জানানো। তাই এ ধরনের লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতি তুলে ধরা যাবে না। এরপরে আসি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের এখানে তত্ত্বমূলক লেখা বলতে কি বোঝায়? এর উত্তর আছে যেসব লেখার কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে লেখা হয় এবং এর মাধ্যমে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করা হয় তাকে তত্ত্বমূলক লেখা বলে। এ ধরনের লেখায় তত্ত্বের শুদ্ধতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হয়। এখানে লেখার বিষয় অনুযায়ী একটি শিরোনাম থাকে। এরপরে 4 নম্বর প্রশ্ন, ইবনে বতুতা কে ছিলেন? এর উত্তর হচ্ছে ইবনে বতুতা ছিলেন বিশ্ববিখ্যাত একজন পর্যটক। তিনি পৃথিবীর প্রায় 40টি দেশ ভ্রমণ করেছিলেন। মাত্র 22 বছর বয়স হতে তিনি ভ্রমণ শুরু করেন। একের পর এক দেশ ভ্রমণ করে প্রায় 25 বছর পর তিনি স্বদেশে ফিরে যান। কিন্তু ইবনে বতুতা ছিলেন পরিব্রাজক। তার মন কখনো এক জায়গায় স্থির হয়ে থাকতে পারেনি। তাই স্বদেশ থেকে তিনি আবার বের হন সুদান ভ্রমণের উদ্দেশ্যে। ইবনে বতুতা তার ভ্রমণের বৃত্তান্ত লিপিবদ্ধ করে রেখেছিলেন। এরপরে প্রশ্ন 5, ইবনে বতুতার ভ্রমণ জীবনের 3টি ইতিবাচক দিক সম্পর্কে লেখো। এর উত্তর হচ্ছে ইবনে বতুতার ভ্রমণ জীবনের 3টি ইতিবাচক দিক হলো নানা দেশে ভ্রমণ ইবনে বতুতাকে রূপান্তরিত করেছে একজন অভিজ্ঞ ব্যক্তিত্বে। খ, নানান দেশের নানান সংস্কৃতি সম্পর্কে তিনি জানতে পেরেছেন। তিনি ভ্রমণ করে ইতিহাস সংরক্ষণ করেছেন বলে আমরা তৎকালীন বিশ্ব সম্পর্কে জানতে পারি। এরপরে প্রশ্ন 6, ইবনে বতুতার ভ্রমণ রচনায় ইবনে বতুতাকে কী ধরনের ব্যক্তি হিসাবে উপস্থাপন করা হয়েছে? এর উত্তর হচ্ছে ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতে ইবনে বতুতাকে একজন ভ্রমণ পিপাসু মানুষ, পর্যটক বা পরিব্রাজক হিসাবে উপস্থাপন করা হয়েছে। রচনাটি পড়লে দেখা যায় যে ইবনে বতুতা মরক্কোতে জন্মগ্রহণ করে মাত্র 22 বছর বয়সে হজের উদ্দেশ্যে জন্মভূমি থেকে রওনা হন। আর তখন থেকেই শুরু হয় তার ভ্রমণ জীবন। ইউরোপ, আফ্রিকা, এশিয়া সহ পৃথিবীর অনেক জায়গা তিনি ঘুরে বেরিয়েছেন। 28 বছরে তিনি মোট 95,000 মাইল পর্যটন করেন। মুসলিম অধ্যুষিত দেশগুলোতে তিনি অধিক ভ্রমণ করেন। ভারত ভ্রমণকালে তিনি বাদশাহ সুলতান মোহাম্মদ বিন তুগলক কর্তৃক বিশেষ সম্মানস্বরূপ কাজীর দায়িত্বে নিযুক্ত হন। ইবনে বতুতা প্রায় 9 বছর দিল্লিতে থাকেন। তার বিশাল এই ভ্রমণ জীবনে তিনি বাংলাদেশও ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণের খুঁটিনাটি তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিপিবদ্ধ করে গেছেন। তার ভ্রমণ বৃত্তান্ত হতে এই উপমহাদেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। অর্থাৎ রচনাটিতে ইবনে বতুতাকে একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি হিসাবে উপস্থাপন করা হয়েছে। এরপরে আসি 4র্থ পরিচ্ছেদ, বিশ্লেষণমূলক লেখা। এই পরিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো হলো: প্রশ্ন 1, বিশ্লেষণমূলক লেখা বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে তত্ত্ব, উপাত্ত ও বিবরণীর পর্যালোচনার ভিত্তিতে মত প্রকাশে যে লেখা লিখতে হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। অন্যভাবে বলা যায় যে লেখার বিবরণধর্মী বক্তব্যে প্রয়োজনীয় তত্ত্ব উপাত্তের ভিত্তিতে একটি মত বা সিদ্ধান্ত থাকে তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। তবে এ ধরনের লেখা কেবল তত্ত্ববহুলই হয় না, বরং তাতে সৃজনশীলতার পাশাপাশি কোনো বিষয়ে যুক্তিনির্ভর ও বাস্তবসম্মত পর্যবেক্ষণও থাকে।
ফলে এ ধরনের লেখা নির্দিষ্ট বিষয়ে পাঠককে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসতে সাহায্য করে। এ কারণে শিক্ষিত সমাজে ক্রমশ বিশ্লেষণমূলক লেখার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর পরের প্রশ্ন হচ্ছে 2, বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য কি কি? এর উত্তর হচ্ছে বিশ্লেষণমূলক লেখার বেশ কিছুর বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই লেখার প্রধান বৈশিষ্ট্য অনুসন্ধান, পর্যবেক্ষণ, সুনির্দিষ্ট তথ্য উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত থাকবে। তথ্য বিশ্লেষণ এবং উপাত্ত বিশ্লেষণ দুই প্রকার হতে পারে। তথ্য উপাত্ত বা ছক ও সারণী থাকে। এরপরে বিষয়ের ওপর পর্যালোচনা ও প্রতিক্রিয়া থাকে। এরপরে বিশ্লেষণমূলক লেখার প্রয়োজনে তথ্য উপাত্ত বা ছক ও সারণী ব্যবহার করতে হবে। এরপরে প্রশ্ন 3, কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি? তোমার চারপাশের এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে? এর উত্তর আছে লেখকের মতে বাড়ির পাশের গলি, দূরের ধানক্ষেত, পোষা বিড়াল, পুতুল, রাস্তার দোকানি, তারপরে যে কোনো কিছু নিয়ে লেখা যেতে পারে কবিতা। আমার চারপাশে ফুল গাছ, বাবা মা, বন্ধু, ফুটবল, সাইকেল, গাড়ি, ট্রাফিক জ্যাম প্রভৃতি অজস্র বিষয় নিয়ে কবিতা লেখা যেতে পারে। এরপরে প্রশ্ন 4, কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। লেখক এ কথা দিয়ে কি বুঝিয়েছিলেন? এর উত্তর হচ্ছে যে কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। এ কথা দিয়ে লেখক কবিতা লেখার কৌশল সম্পর্কে বলেছেন। কবিতা আসলে কতিপয় শব্দ আর ছন্দের খেলা। আমরা আমাদের আশপাশে থাকা যে কোনো বিষয় নিয়ে নতুনভাবে চিন্তা করে লিখতে পারি কবিতা। নতুন চিন্তার সঙ্গে যখন শব্দ আর ছন্দের মিল বসানো হয় তখন তা হয়ে যায় স্বপ্নের মতো সুন্দর কবিতা। শব্দ আর ছন্দের বিষয় তখনই জানা সম্ভব যখন অনেক অনেক কবিতা পড়া হবে। যত বেশি কবিতা পড়া হবে তত বেশি শব্দভাণ্ডার তৈরি হবে, যা পরবর্তীকালে যে কোনো নতুন ভাবনাকে কবিতায় রূপ দিতে সাহায্য করবে। তাই কবি হতে হলে প্রথমে পড়তে হবে কবিতায় এবং নতুন ভাবনা ভাবতে হবে। আর এ বিষয়টি বোঝাতেই কবি উপরের কথাটি বলেছেন। এরপরে প্রশ্ন 5, এখানে প্রশ্ন 5 হচ্ছে লেখক কেন বড় হয়ে কবিতা লিখতে বলেছেন? এর উত্তর হচ্ছে লেখক শব্দ থেকে কবিতা রচনাটিতে ছোট বয়সে বুকের ভিতর শব্দ আর ছন্দ জমাতে বলেছেন এবং বড় হয়ে সেগুলো রূপ দিতে বলেছেন কবিতায়। ছোটবেলায় মানুষের চিন্তার প্রসারতা থাকে না, মানুষ নতুন বিষয় নিয়ে দেখতে পায় না, তাই ছোটবেলার কবিতা লিখতে গেলে শব্দ ছন্দ না মিলে ভুল হতে পারে। আর তাছাড়া ছোটবেলায় মানুষের শব্দভাণ্ডার কম থাকে, যার কারণে অনেক বিষয় কবিতায় রূপ দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। ছোটবেলায় কবিতা লেখা শুরু করলে মনে কাঁচা কথা আসে, ভাবতে ইচ্ছে করে না, যার ফলে সৃজনশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই লেখক ছোট বয়সে কবিতা পড়তে বলেছেন, চারদিকে দেখতে বলেছেন এবং শব্দ ছন্দ ছবি সব বুকের ভিতর জমিয়ে রাখতে বলেছেন। বড় হলে সেই শব্দ ছন্দ ছবি সুর রং সবকিছু মিলিয়ে নতুন ভাবনার সহজেই লেখা যাবে। এ কারণেই লেখক বড় হয়ে কবিতা লেখার পরামর্শ দিয়েছেন। এরপরে প্রশ্ন 6, বিশ্লেষণমূলক লেখা বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে বিবরণ ও তত্ত্বের ভিত্তিতে যে লেখায় তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। নির্দিষ্ট কোনো বিষয়ে ভালোভাবে জানতে এবং এ সম্পর্কে যৌক্তিক ও গ্রহণযোগ্য মতামত পাওয়ার জন্য বিশ্লেষণমূলক লেখা খুবই উপযোগী। এরপরে 7, কবিতা কাকে বলে? এর উত্তর হচ্ছে যে লেখা পাঠ করলে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে এবং চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাকে কবিতা বলে। কবিতা 2-3 বার পড়লে আর ভোলা যায় না, মনের ভিতর তা ঘুরতে থাকে। এরপরে 8 নম্বর প্রশ্ন, কবিরা কি করেন? এর উত্তর হচ্ছে কবিরা শব্দকে খুব ভালোবাসেন, শব্দকে আদর করে সুখ পান। তারা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে কবিতা লেখেন। এরপরে প্রশ্ন 9, কবি হতে হলে কি করতে হবে? এর উত্তর হচ্ছে কবি হতে হলে শব্দের কথা ভাবতে হবে, শব্দের খেলা খেলতে হবে এবং শব্দের রং চিনতে হবে। এছাড়া শব্দের সুর ও স্বর চেনা, শব্দের সুগন্ধ উপলব্ধি করাও কবি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন 10, কবিতার মাধ্যমে কি কি বলা যায়? এর উত্তর হচ্ছে কবিতার মাধ্যমে অনেক বিষয় ও ধারণার উপস্থাপন করা যায়।
সুখ, দুঃখ, রাগ, অভিমান, হতাশা, আকাঙ্ক্ষা, বিদ্রোহ, বিদ্বেষ ইত্যাদি সব রকম অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। তবে কবিতার অবশ্যই নতুনত্ব থাকতে হবে এবং শব্দ ও ছন্দের মিল থাকতে হবে। এরপরে আসি পঞ্চম পরিচ্ছেদ, কল্পনা নির্ভর লেখা। এখান থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোতে আসি। এখানে প্রথম প্রশ্নটি হলো, তোমাকে একটি কল্পনা নির্ভর লেখা লিখতে হলে কোন ভাষা মানে কোন কোন বিষয় বিবেচনায় রাখবে। এখানকার উত্তরগুলো আমি পড়তেছি না, তোমরা ভিডিওটি আটকিয়ে এই উত্তরগুলো লিখবা, কারণ যদি আমি এভাবে পড়তে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমি আর এগুলো পড়তেছি না। তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা, আমি ধীরে ধীরে স্কিপ করতেছি। এরপরে প্রশ্ন 2, কল্পনা নির্ভর লেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় নিতে হয়। এর উত্তর হচ্ছে এটি, তোমরা এই বিষয়টি মানে এটি ভিডিওটি আটকিয়ে লিখে নিবা। এরপরে প্রশ্ন 3, আসল কোকিল ও কলের কোকিলের মধ্যে পার্থক্য কি। এর উত্তরটি এখানে আছে, তোমরা লিখে নিবা। এরপরে প্রশ্ন 4, হচ্ছে কোকিল গল্পটির বিষয়বস্তু তোমার নিজের ভাষায় লেখো। এটি হচ্ছে কোকিল গল্পের মানে হচ্ছে বিষয়বস্তু নিজের ভাষায় লেখা হয়েছে। এরপরে প্রশ্ন 5, যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে কল্পনা নির্ভর লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে 5টি বৈশিষ্ট্য নিচে লেখো। এই যে প্রশ্ন মানে এই যে উত্তরটা আছে, এই উত্তরটা তোমরা কি করবা, লিখে নিবা ভিডিওটা আটকিয়ে। এরপরে 6, কোকিল গল্পের প্রধান অমর্ত্যকে কেমন মানুষ বলে তোমার মনে হয়। এর উত্তরটুকু লিখে নিবা। এরপরে প্রশ্ন 7, কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য কি। এই প্রশ্নটির উত্তর লিখে নিবা। এরপরে 8, কোকিল গল্পের চীন দেশের রাজার বাগানের বর্ণনা দাও। এই প্রশ্নটির উত্তর এটুকু লিখে নিবা। এরপরে প্রশ্ন 9, আহা এমন আর হয় না ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তরও লিখে নিবা। এরপরে 10 নম্বর প্রশ্ন মানে এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে কোকিল গল্পে জাপানের সম্রাটের পাঠানো উপহারের কি ছিল। এর উত্তর হচ্ছে মানে এই যে উত্তরটুকু তোমরা লিখে নিবা, আমি আর পড়তেছি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেছে। তাহলে এই ছিল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।